একটা বাচ্চা আমরা যদি দেখি বিকাশের স্তরগুলো যদি দেখি, বিকাশের স্তরের ক্ষেত্রে আমরা পিকুনাসেস দেখেছি, একদম তোমাদের বইয়ে লেখা আছে পিকুনাসের 10টি স্তরের কথা লেখা আছে। তারপরে বিকাশের ক্ষেত্রে জ্ঞানমূলক বিকাশের স্তর কেউ একরকম করেছেন, বৃদ্ধির স্তর একরকম করেছেন। সম্প্রতি যে বিষয়টা তোমাদের অ্যাড হয়েছে সেটা হচ্ছে এডিকশানের বিকাশ, যেটা তোমাদের সিলেবাসে নতুনভাবে দিয়েছে। এডিকশানের বিকাশের স্তরটা পড়ব। সাধারণভাবে আমরা যদি যেটা বলছিলাম যে একটা বাচ্চা প্রথম 2 বছর পর্যন্ত সে অন্যের ওপরে নির্ভর করে থাকে, আর প্রথম 7 বছর সে কিন্তু মায়ের শরীরেরই অংশ থাকে। ব্যাপারটা বোঝা যাচ্ছে কি? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে প্রতি 7 বছরে আমাদের নতুন করে জন্ম হয়। এই বিষয়টা জানো? আমাদের শরীরে ধরো রক্ত, অস্থি, মাংস, মজ্জা যা কিছু আছে এগুলো তো পুনরায় তারা, যেমন আমাদের লোহিত রক্তকণিকা 120 দিনের মধ্যে মারা গিয়ে আবার নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে এরকম লোহিত রক্তকণিকা যেমন 120 দিনে নতুন পাচ্ছি, এরকম আমি গোটা শরীরটাকে নতুন করে পাই 7 বছর অন্তর। তো সেই জন্য একটা 7 বছর পর্যন্ত সে গুরুজনের সঙ্গে পরিবারে মায়ের কাছে যা কিছু পাবে, সেই প্রারম্ভিকটা কিন্তু তার মানে কি বলবো, প্রারম্ভিক শুরুটাই তার জীবন অনেকটা নির্ধারণ করে দেবে। যেমন ধরো ক্রিকেট খেলার ক্ষেত্রে যখন কোনো টিম খেলতে নামলো, ইন্ডিয়া হয়তো খেলতে নেমেছে, ইন্ডিয়া যদি শুরুটা খুব ভালো করে দেয় তাহলে আমরা মোটামুটি বলি না প্রজেক্টেড স্কোর অনেক বেশি হয়ে যেতে পারে। তো যেহেতু একদম প্রাথমিকভাবে শারীরিক, মানসিক, প্রাক্ষবিক সব বিকাশগুলো সে প্রথম থেকেই পরিবার মায়ের কাছ থেকে পাচ্ছে, তো এই প্রথম 7 বছরটা সেই জন্য শিশুদের জীবনে খুব ইম্পর্টেন্ট। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যদি শিশুরা তাদের ছোটোবেলাটা যদি ডিস্টার্বড হয় তাহলে সেই শিশু ভবিষ্যতে সাইকো পর্যন্ত হয়ে যায়। আমরা ইতিহাস পড়ে দেখেছি যত স্বৈরাচারী শাসক যারা আছে, একদম নিশ্চিত থাকো তাদের ছেলেবেলাটা খুব ডিস্টার্ব ছিল, সেই জন্যই তাদের মধ্যে এই স্বৈরাচারী মানসিকতা বেশি করে তৈরি হয়েছে। রিলেট করতে পারবে হয়তো। হ্যাঁ, তো এবার যে 7 বছরের মধ্যে যে বিষয়টা বলছিলাম, সেই জন্য বিভিন্ন জায়গায় আছে যে 7 বছর পর্যন্ত শিশু মায়ের সঙ্গে থাকে, 7 বছর পর শিশু আলাদা করে ঘুমোয়। হ্যাঁ, আচ্ছা, এইবার এইখানে একটা ব্যাপার, খুব মজার ব্যাপার যেটা আমরা প্রায়শই ভুল করি, একটা শিশু যখন প্রথম মাতৃগর্ভে বড় হচ্ছে, মাতৃগর্ভে সে কিন্তু অ্যাজ এ প্যারাসাইট বড় হচ্ছে। মানে কোনো মায়ের দেহে যখন বড় হচ্ছে প্যারাসাইট হিসাবে বড় করছে মা তাকে। সে যখন প্রথম জন্মাবে, এই জন্মানোর পর আমাদের বর্তমান আধুনিক প্রযুক্তি নির্ভর সভ্যতা যেটা, সেটা বাচ্চাদেরকে আরও দুর্বল করে দিচ্ছে। কারণ সে যখন মায়ের গর্ভে থাকে সেখানে তাপমাত্রা থাকে 100 ডিগ্রি ফারেনহাইট বা প্রায় 38 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। সে যখন ওখান থেকে বাইরে বেরোবে, বাইরে আমাদের স্বাভাবিক তাপমাত্রা কত, মানে ঘরের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, 60-70 ফারেনহাইটের মধ্যে। তাহলে এই যে হঠাৎ করে 40 ডিগ্রি যে তোমার ফারেনহাইট ডিগ্রির যে গ্যাপ, এই গ্যাপের সঙ্গে তাকে অ্যাডজাস্ট করতে হয়। এইবার যদি এখন সাধারণত কি হচ্ছে, যাদের একটু আর্থিক সঙ্গতি আছে তাদের বাচ্চারা তো সিজার করে হচ্ছে, সি সেকশন ডেলিভারি, প্লাস বাচ্চারা যখন থাকছে হসপিটাল বা নার্সিংহোমগুলোতে এসি থাকছে, যেখানে তাপমাত্রা হয়তো 18 ডিগ্রি করা থাকছে। এই যে হঠাৎ করে অনেকটা পার্থক্য হয়ে যাচ্ছে না, এইটা বাচ্চাটার একাধিক সমস্যা তৈরি করে দিচ্ছে। সে সবই পৃথিবীতে এসছে আর এতটা তাপমাত্রার গ্যাপ তাকে ম্যানেজ করতে হচ্ছে। এমনিতে স্বাভাবিকভাবে দেখবে একটা শিশুর স্বাভাবিক ওজন কত হয়, এই ক্ষেত্রে এই বিষয়গুলো যেগুলো আলোচনা হচ্ছে প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। মানে মাঝে মাঝে পরীক্ষায় থাকে যে একটা শিশুর ন্যূনতম ওজন কত হওয়া উচিত জানো? একটা শিশুর ন্যূনতম ওজন হওয়া উচিত 1500 গ্রাম বা 1.5 কেজি। সে একবার আমাদের মুখ্যমন্ত্রী বলে ফেলেছিলেন 1500 কেজি ওজনের, তিনি আসলে গ্রাম বলতে গিয়ে কেজি বলে দিয়েছিলেন। তো ন্যূনতম 1500 গ্রাম ওজনের বাচ্চা যদি হয় তাহলে সেটাকে ধরা হয় যে সে সেফ, ঠিক আছে। তার নিচে যদি হয় তাহলে তার লাইফ রিস্ক আছে। মানে যে ক্ষেত্রে বলা হয় যে তোমার প্রসূতি এবং সদ্যজাত এবং এদের তোমার মৃত্যুর হার, জন্মকালীন শিশুর মৃত্যুর হার নির্ভর করে দেয় কোন রাজ্যের বা জেলার স্বাস্থ্য কতটা ভালো। জানো তো মর্টালিটি রেট, যেটা ইনফ্যান্ট মর্টালিটি রেট, হ্যাঁ, এইটা দিয়ে অনেক কিছু নির্ভর করা যায় স্বাস্থ্যের ক্ষেত্রে। তো ন্যূনতম 1500 গ্রাম, আর যদি ধরো 2500 গ্রাম হয় তাহলে একদম
সুন্দর। 2500 গ্রামের কম হলে একটু দেখাশোনার প্রয়োজন আছে, আর 1500 গ্রামের কম হলে তো খুবই বেশি কেয়ার দরকার আছে। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমরা যদি দেখি শিশুদের বৃদ্ধি আর বিকাশের ক্ষেত্রে, তাহলে শুরু হয়ে যাচ্ছে এটা প্রিন্যাটাল স্টেজ থেকে, মানে প্রাক জন্ম থেকেই তাদের বৃদ্ধি বিকাশ শুরু হচ্ছে। আমরা বৃদ্ধি আর বিকাশ বললেও একটা জিনিস এর মধ্যে থেকে মিস করে যায়, সেটা হচ্ছে বৃদ্ধি আর বিকাশের মধ্যে সংযোগ রক্ষা করে যেটা, সেটা হচ্ছে পরিণমন। পরিণমন কথাটা শুনেছি তো? পরিণমন বাংলায় যখন শুনেছি তখন একটু শুনতে কেমন লাগতো, যখন জানলাম ইংরেজিটাকে ম্যাচুরেশন বলে তখন একটু বেশি রিলেট করতে পারি। হ্যাঁ, তো বৃদ্ধি আর বিকাশের মধ্যে দেখো, এটা স্বাভাবিকভাবে যদি বলা যায়, মানে বৃদ্ধি কী আর বিকাশ কী, আমি বৃদ্ধি যেটা দেখে বুঝতে পারছি, তাই তো, ওজন টোজন করে হাইট ফাইট দেখে যেটা বুঝতে পারছি, আর বিকাশ মানে হচ্ছে যেটা আমি দেখে বুঝতে পারছি না। যেমন ধরো এরকম তোমরা দেখবে প্রায় বলে, ও আমার ছেলে তো বা আমার মেয়ে তো বড় হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু ওর বড়দের মধ্যে বুদ্ধি হয়নি। মানে যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে শারীরিকভাবে বড় হয়ে গেছে, যেটা বৃদ্ধিটা বোঝা যাচ্ছে, কিন্তু তার বিকাশটা হয়নি। তো এই ক্ষেত্রে এই বৃদ্ধি আর বিকাশের মধ্যে সংযোগ রক্ষা করে পরিণমন বা ম্যাচুরেশন, মানে এরকম ব্যাপারটা হচ্ছে, ধরো আমার যখন শরীর যখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তখন আমার রক্ত, মানে অস্থি মজ্জা এগুলো সব বাড়ছে, তাই তো, মাংস টাংস চামড়া টামড়া সব বাড়ছে। তার মানে হাত যখন, একটা বাচ্চার হাত যখন ছোট থাকে সেই হাতটা আস্তে আস্তে বড় হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, কিন্তু সেই হাত নিয়ে সে কতটা কাজ করতে পারছে সেটা হচ্ছে বিকাশ। একটা বাচ্চা বৃদ্ধির স্বাভাবিক নিয়ম অনুযায়ী সে রুল বা পেন কোনো কিছু ধরতে দাও সে এমনি করে ধরবে প্রথমে, তাই তো। এইবার তারপরে সে এই রুল বা পেন দিয়ে কত সুন্দর লিখতে পারছে বা আঁকতে পারছে, সেটা হচ্ছে বিকাশ। এবার এটাকেও যদি আমি মানসিক স্তরে নিয়ে আসি, একটা ডাকাত সে কি করবে, এরকমভাবে বা এরকমভাবে চাকু ধরে লোকের কাছ থেকে পয়সা নেয়, আর একটা ডাক্তার এরকমভাবে স্ক্যালপেল ধরে সিজার করে লোকের কাছ থেকে পয়সা নেয়। এদের মধ্যে পার্থক্য হচ্ছে বিকাশ এবং ম্যাচুরেশন, পরিণমন। তো এই পরিণমনে সাহায্য করে কে? স্নায়ু, তাই না? আমার এই প্রত্যেকটা তোমার চামড়া মাংসপেশি সবগুলোর সঙ্গে স্নায়ু জড়িয়ে আছে। এইবার সেই স্নায়ুগুলোকে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারছি, সেইটাই তৈরি করে দেয় বিকাশ। তোমরা এই কথাটা প্রায় শুনে থাকবে যে যদি বাচ্চা সাপ কামড়ায় তাহলে সে বেশি বিষ ঢেলে দেয়, তাই না? গ্রামের দিকে বলে প্রায় যে বাচ্চা সাপ কামড়ালে বেশি বিষ ঢেলে দেয়। তো এটা মনে হয় না লজিক্যাল না? বাচ্চা সাপের বিষ বেশি, এই কথাটা লজিক্যাল না? বড় সাপের তো বিষ বেশি হওয়া উচিত, বাচ্চা সাপের কেন বিষ বেশি বলে? এর পেছনে যে কারণটা হচ্ছে যে তাদের সদ্য জন্ম হয়েছে, তারা বিষস্থলিহান সমস্ত কিছু পেয়েছে, সে যখন কাউকে কামড়াচ্ছে যতটুকু বিষ আছে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছে, নিয়ন্ত্রণ নেই। আর সে যখন বুঝে যায় যে এই বিষটাই তার হজমে সাহায্য করে, আত্মরক্ষা করে, সব কিছুতে কার্যকরী, সে তখন বড় হয়ে যায়, যখন সে কামড়ালো মিনিমাম দেয়। বুঝতে পেরেছি? কারণ তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে এসছে। এইভাবে ভাবো, আমরা যখন ছোটোবেলায় জন্মাচ্ছি, আমরা আমাদের সমস্ত স্বর যন্ত্র নিয়ে জন্মাচ্ছি, কিন্তু সমস্ত যন্ত্রপাতি থাকলেও আমি কি প্রত্যেকটা উচ্চারণ আলাদা আলাদাভাবে করতে পারছি? র, ব, স, হ আলাদা আলাদা করতে পারছি না। একটা বাচ্চা গরু বলতে গিয়ে গলু বলে দেয়, কারণ সে র আর ল এর পার্থক্যর জন্য কতটা গলার কোন পেশি কতটা কাঁপাতে হবে, মুখ কতটা খুলতে হবে, বা আমাদের জিভ কোথায় গিয়ে ঠেকবে, এই নিয়ন্ত্রণগুলো সে শেখেনি তখনও। এই নিয়ন্ত্রণগুলো যে যত সূক্ষ্মভাবে শিখতে পারবে, আমি কি বলবো তার বিকাশ হয়েছে। এখনও তো অনেকজন আছে আমাদের মধ্যে যারা আলাদা আলাদাভাবে 3টে স্বরের উচ্চারণ করতে পারে না। তাহলে যার বিকাশ হয়েছে সে প্রত্যেকটা ভালো আলাদাভাবে করতে পারবে। এই বিকাশকে আমরা অনুভব করতে পারি অ্যাজ এ হিউম্যান বিইং, কিন্তু মাপতে পারি না। বিজ্ঞানের কোনো মানে পরিমাপ করার নেই আর কি, আমরা শুধু বুঝতে পারি হ্যাঁ যে হ্যাঁ এর বিকাশ হয়েছে বা এর বিকাশ এখনও বাকি আছে। তো এই ক্ষেত্রে বৃদ্ধির যে বিভিন্ন ধরনের স্তরগুলো আছে, সেই বৃদ্ধির বিভিন্ন ধরনের স্তরের মধ্যে একদম বেসিক্যালি যদি বলি, তাহলে শুরু হচ্ছে একটা বাচ্চার ধরো প্রাক জন্ম থেকে বৃদ্ধি আর বিকাশের স্তর, প্রিন্যাটাল অবস্থা থেকে শুরু হচ্ছে। ইংরেজিতে প্রিন্যাটাল বলবে। এই কথাটা মনে রাখবে যে ন্যাটাল মানেই হচ্ছে সদ্যজাত। এইবার এইখানটায় নিওন্যাটাল যদি বলা হয়, নিওন্যাটাল
নিওন্যাটাল মানে এটা সদ্যজাত, তাই তো? সেই জন্য তোমরা দেখবে বাচ্চাদের ক্ষেত্রে এনআইসিইউ বলে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আমরা জানি আইসিইউ, তাই তো? আইসিইউ মানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, কিন্তু এখানে এনআইসিইউ নিকুর মধ্যে রেখেছে বাচ্চাকে, মানে ওটা নিওন্যাটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। যখন কোনো বাচ্চার ওজন 1500 গ্রামের কম হবে তখন তাকে এনআইসিইউতে রাখবে, কারণ তার লাইফ অ্যাট রিস্ক হতে পারে সেই জন্য। আচ্ছা, এইবার এই প্রাক জন্মের পরে আসছে শৈশব, যে শৈশবটাকে আমরা বলবো প্রারম্ভিক শৈশব, বা আমরা যেটাকে বলি ইনফ্যান্সি। আর এই প্রারম্ভিক শৈশব শেষে শৈশব শুরু হয়। আমি এটা স্বাভাবিক যে লজিকটা আছে, এই যে শৈশব হচ্ছে এই শৈশবটাকে বলা হয় বেবিহুড। আমরা তিনটে শুনেছি, বেবিহুড শুনেছি, আর কি হুড শুনেছি বলো তো? চাইল্ডহুড শুনেছি আর অ্যাডাল্টহুড শুনেছি। তাহলে বেবিহুড শেষ হবে তখন চাইল্ডহুড শুরু হবে, চাইল্ডহুড শেষ হবে তখন অ্যাডাল্টহুড শুরু হবে। এই চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝখানে একটা স্তরের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকে যেতে হয়, যেটাকে বলা হয় অ্যাডোলেসেন্স, তাই না? অ্যাডোলেসেন্স মানে কৈশোর। এবং এই অ্যাডোলেসেন্সকে একজন মনোবিদ এক রকমভাবে বলেছেন। কেউ বলেছেন ঝড় ঝঞ্ঝার সময়, বিপদের সময়। কেন বলা হয়, কি লজিক্যালি কি মনে হয়? আমরা যতটুকু মানে আমরা সবাই মোটামুটি অ্যাডোলেসেন্স পেরিয়ে এসেছি, তো কেন মনে হয় অ্যাডোলেসেন্স বিষয়টা এতটা? হ্যাঁ, এই ক্ষেত্রে কি হয় দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে বেশ কিছু নতুন হরমোন সিক্রিয়েশন শুরু হয়, যে হরমোনগুলো পুরুষ বা নারী হিসেবে একটা ব্যক্তিকে বাড়ায়। একটা শিশু যখন জন্মায় একদম প্রাথমিক অবস্থায়, একটা শিশু সে ছেলে না মেয়ে সে জানে না, তাই তো? পরবর্তীকালে লিঙ্গ চেতনা আলাদাভাবে পরবর্তীকালে ধীরে ধীরে বড় হচ্ছে, যখন সে বুঝতে পারছে আলাদা আলাদা করে দুই ধরনের মানুষ আছে সাধারণত, কেউ ছেলে কেউ মেয়ে। আরও পরে গিয়ে যখন বুঝতে পারে যে ছেলে হওয়া সত্ত্বেও কেউ কেউ মেয়েলি হয়, বা মেয়ে হওয়া সত্ত্বেও কেউ কেউ পুরুষালি হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় ওরিয়েন্টেশন, সেটা সে আরও পরে বুঝতে পারে। এবং সেই বুঝতে পারার জন্য তার মধ্যে যে পরিবর্তনগুলো শুরু হচ্ছে, বিভিন্ন ধরনের হরমোনাল সিক্রেশন হচ্ছে, যেগুলোর জন্য সে এর আগে প্রস্তুত ছিল না। এখন কেন এটা আরও বেশি সমস্যা হয়ে যাচ্ছে জানো? এই সমস্যাটা হয়ে যাচ্ছে শারীরিকভাবে সে হয়তো অ্যাডোলেসেন্সে পৌঁছে যাচ্ছে, কিন্তু মানসিকভাবে বা প্রাক্ষবিকভাবে পৌঁছতে পারেনি। এবং এর পেছনে সবথেকে বেশি ভূমিকা পালন করছে সেটা হচ্ছে বাঙালির পোলট্রির মাংস খাবার অভ্যেস। এই যে পোলট্রির মাংস আমরা খাই মূলত, তুমি যদি এখান থেকে যত রুগী আর কি, মেডিকেল ট্যুরিজম হয়ে গেছে তো এখন, যারা ধরো সাউথের দিকে যায়, সাউথের বিভিন্ন রাজ্যে ট্রিটমেন্টে যায়, ওখানে ডাক্তাররা হামেশাই একটা কথা বলেন যে এখানে পোলট্রির মাংসের জন্যই যাবতীয় সমস্যা। এত বেশি পরিমাণে পোলট্রির মাংস, হ্যাঁ মানে ব্রয়লার এত বেশি পরিমাণে অন্যান্য জায়গায় ব্যবহার হয় না, বা মাংস খাবারও এত মানে নিয়মিত। এই এখন দেখবে প্রায়ই দেখেছি এখানে সাধারণ বাঙালির মা বলেন যে ও তো বাচ্চা তো কিছু খায় না, কিন্তু মাংস করে দিলে খায়, তো সপ্তাহে দেখা গেলো 5 দিনই হয়তো মাংস হচ্ছে। এটাতে কি সমস্যা হচ্ছে? ওই যে মুরগির বাচ্চা যেগুলো দেখছি তারা তো 30-40 দিনের বাচ্চা, একটা মুরগির বাচ্চাগুলো, যেগুলোকে গ্রোথ হরমোন ইঞ্জেকশন করে করে বাড়ানো হচ্ছে। তাহলে সেই গ্রোথ হরমোনের প্রভাব তার মাংসের মধ্যে আছে। সেই মাংসটা যখন কেউ কনজিউম করছে, তার শরীরে ওই খাদ্যের মাধ্যমে গ্রোথ হরমোন যাচ্ছে, অ্যান্টিবায়োটিক তো যাচ্ছে, যেগুলো ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি করছে। আর এই গ্রোথ হরমোনগুলো শিশুদের মধ্যে শারীরিক গ্রোথ বাড়িয়ে দিচ্ছে। এই শারীরিক গ্রোথ বাড়িয়ে দেওয়ার জন্য কোনো একটা বাচ্চা সে পিউবার্টিতে আগেই পৌঁছে যাচ্ছে। আগে যেটা বলা হতো টিন এজ বলা হতো, মানে 12 হলো, তারপর 13 থেকে টিন এজ হচ্ছে অ্যাভারেজে। এখন দেখা যাচ্ছে 9-10 বছর বয়সে বাচ্চাদের পিউবার্টি চলে আসছে। এইবার যেটা আসার কথা ছিল আর 3 বছর 4 বছর পরে, কিন্তু শারীরিকভাবে সেটা আগেই পৌঁছে গেছে, কিন্তু মন এখনও সে 4 বছর দেরিতে আছে। কি ভয়ানক পরিমাণে সমস্যার মধ্যে সে পড়বে ভাবো তো। এবং এইটা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এখন সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তারপরে আমাদের ধৈর্য তৈরি হচ্ছে না, সেই জন্য
পিউবার্টি স্টেজে, অ্যাডোলেসেন্সে এত বেশি পরিমাণে সুসাইডাল টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে এবং এটা একটা ভয়ঙ্কর সমস্যা হয়ে দাঁড়াবে ধীরে ধীরে। আচ্ছা, এর যদি এটার সঙ্গে ডিল না করতে পারে মানুষ, তো সেই যাই হোক, তাহলে আমরা দেখছি চাইল্ডহুড আর অ্যাডাল্টহুডের মাঝখানে যে অ্যাডোলেসেন্স আছে, এই অ্যাডোলেসেন্সকে ঝড় ঝঞ্ঝার পিরিয়ড বলেছেন, বা অ্যাডোলেসেন্স সংক্রান্ত 2-4টে তথ্য আছে, সেগুলো তোমাদের বই আছে, যদি না থাকে বলবে, আমিও সেগুলো লিখে দেবো। আচ্ছা, এইবার তোমাদের এরিকসন দেওয়া রয়েছে বইয়ে, এরিকসনের স্তরগুলো দেওয়া আছে, দেখেছো? তোমাদের বোধহয় সম্ভবত দেবাশিস পালের বইটা আছে, তাই তো? আচ্ছা, এরিকসন বলার আগে বলি একটু, তোমরা মাঝে মধ্যে দেখবে একটা ফ্রয়েড বিভিন্ন জায়গায় আসবে, ফ্রয়েডের থিওরিটা পরে আলাদাভাবে করব। সিগমুন্ড ফ্রয়েড তিনি যে কথাটা বলেছিলেন যে মানুষের জীবনে, ছোট্ট করে বলে দিচ্ছি, মানুষের জীবনে যে শক্তি আছে, তিনি দুটো শক্তির কথা বলেছেন, ইরোস, থ্যানাটোস। আচ্ছা, এই ক্ষেত্রে ছোট্ট করে বলছি ফ্রয়েডের থিওরিটা। সিগমুন্ড ফ্রয়েড এমন একজন মনোবিদ যিনি যে তত্ত্বটা দিয়েছিলেন খুব বিতর্কিত তত্ত্ব। এবার ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। সিগমুন্ড ফ্রয়েড জনপ্রিয় হয়ে গেছিলেন কাদের হাত ধরে? আমেরিকার হাত ধরে। আমেরিকা সেই সময় সাইকোলজি নিয়ে কাজ শুরু করেছে। আমেরিকার আগে সাইকোলজি নিয়ে কাজ শুরু করেছে রাশিয়া করেছে, ফ্রান্স করেছে। এবার তারপরে আমেরিকানরা যখন সাইকোলজিতে ঢুকছে আর কি 1930-40 সালের দিকে যখন ঢুকছে আমেরিকাতে, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলাদা করে তৈরি হয়েছে রাষ্ট্রপুঞ্জ। আমেরিকা আস্তে আস্তে পৃথিবীর উপরে কন্ট্রোল নিতে শুরু করেছে, অন্যান্য দেশগুলো থেকে এসে তেলের ব্যবসা ধরতে শুরু করেছে। তো আমেরিকার কাছে প্রচুর টাকা আসতে শুরু করলো। টাকা আসতে শুরু করার পর তখন আস্তে আস্তে মিডিয়া জনপ্রিয় হতে লেগেছে। এইবার সিগমুন্ড ফ্রয়েডের যে তত্ত্বটা, যখনই তিনি এই তত্ত্বের সঙ্গে যৌনতা রিলেটেড যে তত্ত্বটা দিলেন, এইটাকে গোটা বিশ্বে ওই মিডিয়া জনপ্রিয় করে দিল। এবং যেটা জনপ্রিয় হলেই যে সেটা সবসময় ঠিক তা তো নয়। সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্বটা জনপ্রিয় হয়েছে, কিন্তু এটা আসলেও সঠিক না। কারণ যেখানে তিনি বলছেন যে বিভিন্ন ধরনের কমপ্লেক্সের কথা বলছেন, অডিপাস ইডিপাস কমপ্লেক্স, মানে কোনো একটা বাচ্চা মেয়ে, সে তার মধ্যে সুপ্ত যৌনতাই তার বাবাকে বেশি পছন্দ করতে সাহায্য করছে, সেটা তিনি একটা গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন। বা ছেলেরা মাকে বেশি পছন্দ করে কারণ অবচেতনে যৌনতা কাজ করে। এইটা তিনি তার মতন করে বলেছেন, কিন্তু এটা বাস্তব না। কারণ শুধুমাত্র সেক্স দিয়ে সব সম্পর্ক বোঝানো যায় না, যায় কি? তুমি দেখো একটা জিনিস, তুমি দেখবে লক্ষ্য করে যে অভিমান, এই অভিমানের ইংরেজি খুঁজতে যাও, তুমি খুঁজেই পাবে না পারফেক্ট ইংরেজি কী হবে। অন্যান্য অনেক কিছু শব্দ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করবে যে এটা অভিমান হতে পারে। সেই রকমভাবে আমাদের ক্ষেত্রে যদি বলা হয় প্রেমের পার্টিকুলার ইংরেজি শব্দ নেই। ওরা অনেক কিছু দিয়ে বলবে, লাভ, অ্যাফেকশান, হ্যানত্যান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে বলবে। তো সেই হিসেবে আমাদের বাংলায় এত শব্দ আছে যেগুলো দিয়ে যে কোনো তত্ত্বকে খুব সুন্দরভাবে বোঝানো যায়। যখন প্রেম হয়, ধরো কোনো একটা ছাত্র শিষ্যর মধ্যে, মানে ছাত্র শিক্ষকের মধ্যে যে সম্পর্ক, সেটা তো বন্ধুত্বের বেশি সম্পর্ক হতে পারে, তাই না? তাহলে এর মধ্যে যৌনতা দিয়ে কিভাবে প্রমাণ করা যায়? এটা জবরদস্তি প্রমাণ করার চেষ্টা ফ্রয়েডের। ঠিক আছে, তো যাই হোক, ওটা ফ্রয়েড বলছেন যে দুটো তোমার শক্তি আছে, একটা হচ্ছে ইরস যেটা সৃজনশীলতা তৈরি করে, একটা হচ্ছে থ্যানাটস যেটা ধ্বংসাত্মক। মানে এটা সব কিছুই আসছে আমাদের লাস্ট থেকে, লাস্ট বা কাম শক্তি থেকে। মানে আমাদের যা কিছু সবই নাকি কাম শক্তি। এবং এই কাম শক্তি যখন সৃজনশীলতা তৈরি করে তখন সেটাকে বলা হচ্ছে ইরস। আর এটাই কাম শক্তি যখন ধ্বংস করে দেয় তখন সেটাকে বলা হয় থ্যানাটস। এইবার এইটাকে আমরা যদি রিলেট করার চেষ্টা করি, তো দেখবে কিছু কিছু ছেলে মাঝে মাঝে প্রপোজ করার পর মেয়েরা যদি রাজি না হয়, আমরা দেখেছি এর আগে অ্যাসিড ফ্যাসিড ছুঁড়ে মারতো। আগে প্রায় হতো ঘটনাটা। কেন হতো? তার কারণ ফ্রয়েডের তত্ত্ব অনুযায়ী যদি বলি, তাহলে তার ভেতরে থাকা কাম শক্তি পরিতৃপ্ত হয়নি বলে সে ধ্বংসাত্মক পথ বেছে নিয়েছে। বুঝতে পারছি তো ব্যাপারটা? আচ্ছা, তো এইবার এইখানে যে তোমার যে শক্তিটার কথা বলেছে ইরোজ, এটা রিলেট করতে পারবা তোমরা যদি হলিউডের মুভি দেখো। ওখানে দেখবে ইরোজ ইন্টারন্যাশনাল দেখায় না? তো ওই যে ইরোজ ইন্টারন্যাশনাল তৈরি হয়েছে ধরো এখান থেকে। আর এই থ্যানাটসটাও তোমরা রিলেট করতে পারবা হলিউডের মুভিতে থ্যানোস।
মার্বেল ইয়েতে একটা ক্যারেক্টার আছে না, থ্যানোস, যে সব কিছু ধ্বংস করে দেবে, নষ্ট করে দেবে। তাহলে এই মানে ও তোমার আমেরিকান অনেকটাই ওরা ওই কাম নির্ভরতা থেকে বেরোতে পারেনি। এইবার আর একটা খুব ইম্পর্টেন্ট কথা মানে আমি বলে দিচ্ছি এই ক্ষেত্রেই, সেটা হচ্ছে আমাদের প্রাচ্যের সভ্যতায় যেটাকে প্রেম বলা হয়, পাশ্চাত্যের সভ্যতায় সেই প্রেমটাকে তারা কাম হিসাবে দেখা হচ্ছে। এবং যখন এই প্রেমটাকে তুমি প্রেম হিসাবে রিয়ালাইজ করতে পারবে, তখন তুমি আমাদের এখানে ধরো ঈশ্বরের সাথে প্রেম বা যা কিছু বলা হচ্ছে সেইটাকে ওরা মানে ওইটাকে কাম বলে বলা হয়েছে। সেই জন্য ওখানে দেখবে যে নিষিদ্ধ ফল আপেলকে তুলনা করা হচ্ছে, ওটা কি আসলে ওটা কাম। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই ট্রান্সফরমেশনটার মাঝখানে যে বিজ্ঞান আছে সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, এখন ক্লাস লেংদি হয়ে যাবে। এরিকসনের এটা তোমার ফ্রয়েডের ক্ষেত্রে, হ্যাঁ যেটা ফ্রয়েড বলছিলাম, ফ্রয়েডের ক্ষেত্রে যেটা হচ্ছে, ফ্রয়েড বলছে যে আমাদের মধ্যে যে যৌনতা আমাদেরকে এরকমভাবে ভাগ করেছে। তো একটা শিশুর মধ্যে, শিশু যখন জন্মায় তার মধ্যে যৌন পরিতৃপ্তি করার চেষ্টা করেছে। প্রথমে যৌন পরিতৃপ্তি করার চেষ্টা করে কিসের মাধ্যমে? সে যখন খাবার খাচ্ছে, স্তনপান করছে, তখন এই যে ঠোঁটের যে অংশটা, এই অংশটার সেন্সেশনের মাধ্যমে সে পরিতৃপ্ত হচ্ছে, বা সে যখন মল ত্যাগ করছে, মলমূত্র ত্যাগ করছে, হ্যাঁ তখন এই ফাংশনের মধ্যেই সে পরিতৃপ্ত হচ্ছে, যৌন পরিতৃপ্তি লাভ করছে। দিয়ে তারপরে সে যখন আরেকটু পরে বুঝতে পারবে, আলাদা করে লিঙ্গ চেতনা তৈরি হবে, তখন তার মাধ্যমে যৌন পরিতৃপ্তি লাভ করছে। তারপরে বয়স হয়ে যাবে, যখন বয়স হয়ে গেলে সে তখন শারীরিক সম্বন্ধের মাধ্যমে যৌন পরিতৃপ্তি লাভ করছে। এইরকমভাবে তিনি 5টা ভাগে ভাগ করেছেন। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখবে আমাদের মুখের যে পেশি মানে মুখের চামড়াটা যে কোষ দিয়ে তৈরি, আমাদের পায়ু সেই একই চামড়া মানে সেই একই কোষ দিয়ে তৈরি। বুঝতে পেরেছ? সেই জন্য এইটা একটা অদ্ভুত একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে, সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি হাসি খুশি থাকে তাহলে তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না। এটা বোঝা যায়, যারা সাইকোলজিস্ট হয় না তারা অনেক কিছু দেখে বুঝে যান। কোনো ব্যক্তি যদি বিমর্ষ থাকেন, সবসময় বিমর্ষ ঝিমিয়ে আছে, তাহলে তার তোমার কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকতে পারে, বা বিরক্ত হয়ে যায় খুব। তো যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তারা খুব বিরক্ত হয়ে যায়। তো ডাক্তারের কাছে গেলে জানো তো, যারা বড় ডাক্তার তারা রুগীকে দেখেই যেমন অনেক কিছু বুঝতে পারেন। একদিন আমরা জানতাম যেমন বিধানচন্দ্র রায়, তিনি কাশি শুনলে বলে দিতেন কী রোগ হয়েছে। বা তা যখন নাড়ি টেপা ডাক্তার ছিল, এখন তো নাড়ি টেপা ডাক্তার দেখতে পাওয়া যায় না, এখন প্যাথোলজিক্যাল ল্যাব দেখে রিপোর্ট দেখে ডাক্তারি করে। হ্যাঁ, তো যারা মূলত মানে এই স্তরের না, সুপারফিশিয়াল স্তরের না, আর একটু উপরে যখন চলে যাই আমরা, হ্যাঁ যেখানে যে ডাক্তাররা ধরো 2-3 হাজার টাকা ফিজ নেন, তারা পেশেন্টকে দেখেই অনেক কিছু বুঝতে পারেন। তো সেইখানটায় কোনো ব্যক্তির তোমরা দেখবে যে লিপস্টিক পরার পেছনে সাইকোলজি কী আছে। যদি কোনো ব্যক্তির ঠোঁটের রং লাল থাকে তাহলে সেটা স্বাস্থ্যোজ্জ্বল, মানে তার স্বাস্থ্য ভালো আছে, এটা বোঝায়। তো সেই জন্য মেয়েরা আগে ওই বলা হতো তাম্বুল রাঙা, মানে এমনভাবে ঠোঁটটাকে রাঙিয়ে রাখতো যাতে সবাই বুঝতে পারে যে হ্যাঁ এর স্বাস্থ্য ভালো। চোখ দেখে বোঝা যায় না স্বাস্থ্য ভালো আছে কি নেই, জানো তো? চোখের নিচে কালি বা চোখের নিচে তোমার ওই বড় হয়ে ফুলে যাওয়া থেকে কিডনি স্বাস্থ্য বোঝা যায় যেমন, হ্যাঁ সেরকম জিভ দেখে বোঝা যায়, জানো? জিভ দেখে স্বাস্থ্য বোঝা যায়। শুধু জিভের রং না, জিভের মাঝে কোথায় ফাটা আছে সেটা দেখেও শরীরের কোন অংশে সমস্যা আছে এটা বোঝা যায়। তো এই বিজ্ঞানটা আগে ছিল আমাদের দেশে, যেগুলোকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আধুনিক চিকিৎসাবিদ্যা এসে এগুলোকে আর মানে এগুলোকে ডিনাই করে বলে লোকে এগুলো ধীরে ধীরে ভুলে গেছে। কিন্তু এগুলো চর্চা করলে আবার এগুলো তোমরা বুঝতে পারবে, এবং সেই ক্ষেত্রে তুমি নিজেই নিজের শরীরে কোথায় সমস্যা আছে সেটা অনেকটা বুঝতে পারবে।